হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে জয়িতাস ব্লগ। তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। আর তোমরা যদি হোয়াটসঅ্যাপ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু প্রোফাইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের টপিক হচ্ছে আমার ভীষণ গরম জড়িত, তাও আমি করছি তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা। আজকের টপিক হচ্ছে আমার সি সেকশনের অভিজ্ঞতা জানার পর তোমরা আমার কাছে অনেকে জানতে চেয়েছিলে, অনেকে কমেন্ট করেছো বা অনেকে পার্সোনালি ফেসবুক থেকে টেক্সট করেছো যে আমার গল ব্লাডার স্টোন হয়েছে দিদি ভাই, সামনে আমার অপারেশন, একটু যদি অভিজ্ঞতাটা শেয়ার করো। তোমার তো গল ব্লাডার হয়েছিল বললে, তো আজ তোমাদের সঙ্গে আমি আমার গল ব্লাডার স্টোনের অপারেশনের অভিজ্ঞতাটা শেয়ার করছি। তো শুরু করা যাক। যখন আমার ধরা পড়েছে তখন থেকে দেখো, আমার একটা প্রবলেম হয়েছিল, গায়নের একটা প্রবলেম হয়েছিল 2022 সালে। তো কিছুদিন ধরে রানিং প্রবলেমটা হচ্ছিল। তো আমি তখন ডিসিশন নিই, মা শাশুড়ি মা সবার সাথে যদি গায়নের একটা ডক্টর দেখাবো, তাহলে একটা গায়নের প্রবলেম, তো যেহেতু গায়নের ডক্টর দেখানোটাই বেটার হবে। তো ফ্যামিলি সবার সঙ্গে ডিসিশন নিয়ে, বর বাবা সবার সাথে ডিসিশন নিয়ে গায়নের কাছে গেলাম যে কোন গায়নারটা ভালো হবে, যে গায়নারটা ভালো হবে সেই গায়নের কাছে আমি দেখাবো, সেই হিসাবে গেছিলাম। তো আনফর্চুনেটলি গায়নার ডক্টরটা যে আমার কুট্টুসবাবুকে আমার ছেলেকে আমাকে দিয়েছে, যার হাতে আমার আমার কুট্টুসবাবু হয়েছে, সে ভীষণ ভালো ডক্টর, আমি তোমাদের সেই সেকশনে বলেইছি। তো সেই ডক্টরের কাছে গেলাম। তো আমার সব কিছু জানার পর বলো তোমার সেরকম কোনো প্রবলেম নেই, তবে এই ক্ষেত্রে যেটা দিয়েছিলাম, যে কারণে গেছিলাম, বলো এই ওষুধটা খাও তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, একটাই ওষুধ দিয়েছিল। তো এটা সলভ হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে একটু অন্যরকম ব্যাপার। তো তোমাকে একটা টেস্ট করতে দেব, তুমি একটা টেস্ট করো, আমি এখন কিছু বলবো না, টেস্ট করার পর বাকি কথা হবে। তো যাই হোক, আমাদের মনে হলো গায়নার সংক্রান্তই কোনো বিষয় হবে, হয়তো কিছু ডাউট করেছে। তখন আমি প্রেগনেন্সি আসেনি, তখনও আমার ছেলে আমার কাছে আসেনি, তখন আমার কাছে কোনো আগেও কোনো মিসক্যারেজ জাতীয় কিছু হয়নি। তো আমার একটা টেনশন ছিল যে তাহলে কি প্রেগনেন্সি বিষয়ে যে আমি কখনো কনসিভ করতে পারবো না বা এরকম টাইপের কিছু একটা মাথার মধ্যে একটা ঘুরছিল। তো যাই হোক, সব কিছুকে সাইড রেখে আমরা ডিসিশন নিই যে নেক্সট দিনই আমরা আল্ট্রাসাউন্ড করাবো ডাক্তারের কথা অনুযায়ী। তো নেক্সট দিনই আমরা একটা সামনে ল্যাব থেকে আল্ট্রাসাউন্ড করি, যেখানে আমাদের খুব প্রচলিত একটা ল্যাব আমাদের এখানে লোকালে। তো আল্ট্রাসাউন্ড করার পর সেই দিনই বিকেলবেলা মনে হয় আমি এইটা পাই, রিপোর্টটা হাতে পাই। সেই দিনকে ডক্টর ছিল না বা আমরা যেতে পারিনি, কিছু একটা ব্যাপার হবে। তো নিজেরা পড়েছিলাম, বুঝতে পারিনি যে এটা গল স্টোনের ব্যাপার আছে, অতটাও গুরুত্ব দিইনি। দূর, নর্মাল ব্যাপার, গায়নার ব্যাপার হবে, ডাক্তারের কাছে গিয়ে দেখি, এরকম ব্যাপার। তারপর ডক্টরের কাছে নেক্সট দিন গেলাম, নেক্সট দিন গিয়ে মাথায় বাজ পড়ার মতন অবস্থা, আর ডক্টর বললো তোমার গল ব্লাডার স্টোন। আমি তো ভাবতেই পারিনি কোনোদিন আমার গল ব্লাডার স্টোন হবে, বা আমার জীবনের লাইফে যে প্রথম একটা অপারেশন হবে বা আমাকে হসপিটালাইজ হতে হবে, এই জিনিসগুলো ভেবে আমি ডক্টরের কাছে অঝরে কাঁদতে লেগেছিলাম। তখন আমাকে ডক্টর বললো তুমি কেঁদো না বিকুল, মেয়ে হয়েছো, এই কষ্ট, অপারেশনের কষ্ট তোমাকে একদিন না একদিন কষ্ট সহ্য করতেই হবে, তাই না, হসপিটালে তো করতেই হবে না। হ্যাঁ, হয়তো আমি ভেবেছিলাম নিজে নিজে যে জীবনে একবার কষ্ট করে হলেও আমাকে হসপিটাল যেতে হবে, একবার কষ্ট করে হলেও আমাকে মা হতেই হবে, তাই না, সব মেয়েরাই ভাবে। তো এই যে আলাদা করে একটা ফ্যাচাং, সেটা আমি ভাবি। তো এবার আসি মেন পয়েন্টে। তো যখন ডিসিশন নিলই যে হতে হবে, তো আমরা বাইরের অন্য আরও ল্যাব থেকে 2-4 বার আরও করেছি টেস্ট, তো সব জায়গাতে সেম এসেছিলো গলব্লাডার স্টোন। তারপর আমরা শুরু করি যে না, তাহলে এবার ভালো একটা ল্যাপ্রোস্কোপি যেটাকে বলে, তো ওইটাই, ওই ডক্টর যে আছে তার সঙ্গে কনসাল্ট করব। তো যেটাকে আমরা গোদা বাংলায় বা গোদা এতে বলি সার্জন ডক্টর, যিনি ল্যাপ্রোস্কোপি করেন। তো যাই হোক, সবার কাছে ডিসিশন নিলাম আমাদের আসানসোলে এই ডক্টর। তো
অনেক জায়গায় দেখানো হলো, আমাদের কোনো ডক্টরকে পছন্দ হয়নি, কোনো কারোর কথাই, কারোর কিছু, টাকা পয়সা কোনো ব্যাপার ছিল না। আর মেন কথা ছিল আমার, আমি ঘরের সামনে করব, যখন আমি প্রথমে আমাকে হসপিটালাইজ হতেই হবে, আমি ফ্যামিলির সঙ্গে থেকে আমি জিনিসটাকে ঠিক করব, মানে আমি যাতে ফ্যামিলির সাথে থাকলে আমার ভয়টা একটু তাও কম হবে, ভয়টাকে আমি জয় করতে পারবো। তো সেই ডিসিশানে সামনাসামনি ডিসিশান নিলাম যে এইখানে আমাদের অমুক ডক্টর, বলতে কোনো দ্বিধা নেই, আমাদের আসানসোলে পার্থ ব্যানার্জি যিনি ডক্টর আছেন, তিনি তার কাছে গেলাম, তার সাথে কনসাল্ট করলাম। সে আমাকে বললো যত তাড়াতাড়ি তুমি করতে পারো তত ভালো, যদি লেট করো কোনো প্রবলেম নেই, লেট করতেই পারো, 2 বছর 10 বছর 6 বছর অবধি গলব্লাডার রাখতে পারো, কিন্তু একটাই প্রবলেম হবে, সেটা হচ্ছে যদি কোনো দিন গলব্লাডার থাকতে থাকতে জন্ডিস হয়ে যায়, সেক্ষেত্রে জন্ডিস হয়ে গেলে কিন্তু জিনিসটা অনেক, এইটুকু অপারেশনটা তোমার এত বড় হয়ে যাবে, তখন কিন্তু কিছু করার থাকবে না, যেখানে ভয় এতটা তখন ভয় থাকবে এতটা। তাই আমি তোমাদের বলবো, যাদের গলব্লাডারে স্টোন আছে প্রত্যেকে অপারেশনটা করিয়ে নিও তাড়াতাড়ি, যতটা সম্ভব হয় তাড়াতাড়ি। আমার ধরা পড়ার থেকে অপারেশনের টাইমের ছিল মাত্র 20 দিনের তফাৎ, ধরা যেদিন পড়লো তার থেকে অপারেশনের ডেট ছিল মাত্র 20 দিনের মধ্যে আমি কমপ্লিট করেছি। তো সব কিছু সবাই মিলে আলোচনা করার পর ডিসিশন নেওয়া হলো যে 11ই মে আমাদের মানে আমার 2022 সাল তখন অপারেশনটা হবে। তো সেই মতো ডাক্তার বললো, আরও টেস্ট দিয়েছিল, নানা রকম টেস্ট দিয়ে ফাইনাল যেদিন বললো 11ই মে হবে, সেদিন ডক্টরবাবু বললো তুমি সকাল সকাল না খেয়ে চলে আসবে, শুধুমাত্র জল মুড়ি খাবে, না খেয়ে বলতে শুধুমাত্র জল মুড়ি খাবে, 10টার মধ্যে ভর্তি হবে, তোমার 12টা 11:30 12টার মধ্যে ওটি করে দেবে। তো সেই কথা মতো আমরা 10টার মধ্যে যাই, সকাল সকাল একটু জল মুড়ি খেয়ে, খাওয়া তো হয়নি কিন্তু ওই যে বাড়ির লোকের চাপে, আর নিজে আমি জানো তো এতটা ভয় ছিল মনের মধ্যে, কিন্তু সাহস রেখেছিলাম এতটা। আর ফ্যামিলিকে দেখে যেন একটা, বাড়ির থেকে যাওয়ার সময় ফ্যামিলিকে দেখে, জীবনের প্রথম ওটি, যতটা ভয় আমি গলব্লাডারে পেয়েছি হয়তো ততটা ভয় আমি সি সেকশনে পাইনি, কারণ আমার অলরেডি আগে একটা অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে সি সেকশনে অতটা ভয় লাগেনি, আর গলব্লাডারে যেহেতু আমার প্রথম অভিজ্ঞতা তাই একটু ভয় লেগেছিলো। তো বলবো যারা ভয় পাবে ভয় পেও না, এমন কোনো ব্যাপার হয় না, কষ্ট অবশ্যই আছে সব কিছুতেই, কিন্তু সেরকম কষ্টটাও কষ্ট হয় না। আমাকে অনেকে অনেক রকম কথা বলেছিল, ফ্যামিলির বলো ফ্যামিলির বাইরে বলো, অনেকে বলেছিল যে এই হয় ওই হয় সেই হয়, ছটপট করবে, এই করবে ওই করবে। এখন আমাদের মেডিকেল লাইন এতটাই ইমপ্রুভ হয়েছে যে কোনো জিনিস কিন্তু এতটাও মানে ভয়ের নয়, সব কিছুই সুষ্ঠুভাবে হয়ে যাওয়াও চাই। এবার সবার শরীর সমান নয়, কারোর খারাপ বেশি খারাপ তো কারোর একটু কম খারাপ, যে নিতে পারে, যে সহ্য ক্ষমতা আছে কারোর সহ্য ক্ষমতা কম। আমার সহ্য ক্ষমতা কিন্তু একটু সর্দি হলেও আমি ভেঙে যাই, কিন্তু আমি জানি না ভগবানের কি অসীম মানে কৃপা আমার উপর, যে আমি এই দুটো ওটি খুব ভালোভাবে সাহস জুগিয়ে মানে ফিরে আসতে পেরেছি। এটা আমার ফ্যামিলিও আমাকে মানে সময় আমার মা মাঝে মধ্যেই বলে, এটা আমার মানে আমি একটু সর্দিতেও ভেঙে পড়ি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি এত বড় বড় অপারেশন মানে গলব্লাডার অপারেশনই হয়, তো সেক্ষেত্রে এই দুটো কিন্তু আমি জয় করে আসতে পেরেছি হাসি মুখে, শক্তি ভয় নিয়ে। তো তাই বলবো, সেই হিসাবে সকাল সকাল আমরা ভর্তি হয়ে গেলাম, আমি কেবিন নিয়েছিলাম, আমার একটাই কথা ছিল কেবিন ছাড়া আমি করবো না। তো আমার শ্বশুরমশাই সবাই মিলে, বাবা সবাই মিলে কেবিনের ব্যবস্থা করে, কেবিন পাওয়া যায় ডক্টরের সাথে কথা বলে। তো ভর্তি হওয়ার পর ডক্টর আমার লেট করেছিল, ডক্টর বলেছিল অন্য একটা অপারেশন ছিল, এমার্জেন্সি ছিল, যে কারণে বললো যে না এখন হবে না, 12:30। আমি সব রেডি হয়ে করে দিয়েছিলো, আমাকে আয়াত দিদা যারা ছিল সমস্ত সবাই মিলে, আর এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, বেশ ভালোই যাচ্ছিলো। তো তারপরে ডক্টর বললো এখন হবে না, তোমার ওর ওটি করতে প্রায় 3টে ঢুকাবো, তো তার আগে ওকে একটু ডাবের জল বা মৌসুম্বির রস কিছু একটা লিকুইড টাইপের খাইয়ে দাও। তো আবার আমাকে লিকুইড টাইপের মৌসুম্বির জুস খাওয়ালো, তো মৌসুম্বির জুস খেলাম, খাওয়ার পরে আমাকে ঠিক 3টের সময় ওটির জন্য পুরো ঝুটি বেঁধে দিল, যেরকম ওটি রেডি করে, ওটি গাউন টাউন সব করে দিল, স্লাইন চালিয়ে দিয়েছিল, তার আগে স্লাইনটা কমপ্লিট হয়ে গেছিলো, একটা বোতল কমপ্লিট হয়ে গেছিলো, পরের বোতলটা বলেছিল ওটির থেকে দেবো। আর যেহেতু ক্যাথিক্যালের বিষয় থাকে না এখানে, যেহেতু খুব ছোটোখাটো একটা মানে অপারেশন তারা ধরে গলব্লাডারটা,
আমাদের মাইক্রো সার্জারি যদি হয় তাহলে সেক্ষেত্রে ডক্টররা বা মেডিকেল সায়েন্স আমাদের ছোটো অপারেশন করে সেটা, ঠিক আছে, যে কারণে ক্যাথিক্যালটা ইউজ করায় না। 12 ঘন্টা ওটা ওষুধের দ্বারা বাথরুমটা বন্ধ রাখে, ঠিক আছে। আর পায়খানা তো অটোমেটিকলি আমাদের পটিটা বন্ধ থাকবে, কারণ হচ্ছে দেখো খাওয়া দাওয়া থাকে না সারাদিন খাওয়া দাওয়া থাকে না, সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে পটিটা আসবে কোথা থেকে, তাই না? আর রাতে আগের দিন রাতে একটা ওষুধ অনেককে দেয়, অনেকে দেয় না, যে পটিটা ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য, পেটটা পরিষ্কার হয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাকে দেয়নি, আমার অলরেডি টেনশনেই পটি কোন দিকে মাথার উপর চলে গেছিলো। অনেকে টেনশনে পটি হয়, আমার পটি বন্ধ হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমাকে সবার সঙ্গে দেখা করালো। ওই মোমেন্টটা সব থেকে খারাপ মোমেন্ট যে কোনো অপারেশনের ক্ষেত্রে, যখন তুমি তোমার ফ্যামিলিকে বাইরে রেখে একটা মানে একা অচেনা অজানা কয়েকটা ওয়ার্ড বয়, কয়েকটা নার্স, কয়েকটা মানে কি বলবো, সবার সাথে থাকবে। ডক্টর তোমার চেনা জানা ডক্টরটাই থাকবে, দুজন ডক্টর থাকে, একটা অ্যানাস্থেসিয়ার একটা যে করবেন জিনিস তিনি, আর তার হেল্পার যারা থাকে সেটা ছোটোখাটো। তো সেক্ষেত্রে অনেকটা ভয় এই সময় কাজ করে, তো আমারও পড়েছিল প্রচুর পরিমাণে ভয়। তাদেরকে ফ্যামিলিকে বাইরে ফেলে আমাকে ভেতরে ঢুকতে হয়েছিল। একটা মাথার মধ্যে তখন নিজের থেকেও বেশি ফ্যামিলির চিন্তা হয়, আমি কি আসতে পারবো, তাদেরকে দেখতে পারবো, আর এরকম একটা চিন্তা হয়। তো যাই হোক, সব কিছুকে জয় করে সবার সাথে দেখা করালো, বরের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, ফ্যামিলির যারা যারা আরও ছিল সবার সাথে দেখা করিয়ে আমাকে ভেতরে ঢোকালো। ঢুকিয়ে নিয়ে আমাকে 3টে পাক্কা 3টে ঢুকিয়েছিল। তখন ভীষণ মেঘ করছিল, বিদ্যুৎ মানে ডাকছিল, চমকাচ্ছিল, এত ভয় লাগছিল, ভেতরে কিছু বলার নেই। তারপর আমাকে একটা ডক্টর এলো, অনেকক্ষণ ধরে প্রেশার আপ ডাউন করছিল আমার, তখনও প্রেশার মাপছিল, এদিকে এদিকে গোটা চারিধারে যন্ত্রপাতি সব দিয়ে দিয়েছিলো। আর সামনে দেখছি এত বড় বড় রড, ঠিক আছে, রাখা আছে, কাঁচি, ছুরি, নানা রকম যা থাকে একটা ওটির মধ্যে, একটা বড় লাইট, একটা টেবিল, তো টেবিলের মধ্যে ডাইরেক্ট শুয়ে দিল। শুয়ে দেওয়ার পর তারপর বললো যে তোমার ভয় করছে, বললাম না। তখন কি বলবো, আর করলেও কিছু করার নেই, না করলেও কিছু করার নেই, বললাম না। তো যাই হোক, সেই মতো ওরা ওদের যন্ত্রপাতি সব চালু করে দিল, টিক 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 আওয়াজ সব চালু করে দিল। দিয়ে আমাকে যে অ্যানাস্থেসিয়া ডক্টর এলো, তিনি বললেন উঠে বসো। উঠে আমাকে আরও দুজন নার্স দিদি আমার চেনা জানা ছিল ওখানে বেরিয়ে গেছিলো। তো সে আমাকে ধরলো, মাথাটাকে ঠিক এইভাবে, যেইভাবে সি সেকশনে দেয় ঠিক সেইভাবেই মানে এই গলব্লাডারও যে কোনো অপারেশনেই হোক সেইভাবেই দেয়। তো আমাকে সেইভাবে বসতে বললো। সেইভাবে বসে প্রথমে যেখানে আমার সি সেকশনের অ্যানাস্থেসিয়াটা করে ঠিক সেইভাবেই অ্যানাস্থেসিয়া করা। তবে হ্যাঁ, সি সেকশন আর গলব্লাডারের মধ্যে একটা তফাৎ আছে অ্যানাস্থেসিয়ার মধ্যে, সেটা হচ্ছে সি সেকশনে করে এইখান থেকে, মানে এইখান থেকে পুরো বডিটা, ঠিক আছে। সি সেকশনে যেমন এইখান থেকে পুরো পোর্শনটা অবশ থাকে, কিছু সেন্স থাকে না। গলব্লাডারের ক্ষেত্রে ডান দিক, মানে আমার ডান দিক এটা, বাঁ দিক এটা, ডান দিকটা তোমার অবশ থাকবে, বাঁ দিকটা পুরোই তোমার সেন্স থাকবে। এইভাবে কিন্তু অ্যানাস্থেসিয়াটা দেওয়া হয় ব্যাকে। তো বলেছিল একটা দেব, যদি হয়ে যায় খুব ভালো কথা, নাহলে আবার দ্বিতীয় দেবো, যদি না হয় তাহলে তোমাকে অক্সিজেনের মধ্যে যেটা দেওয়া হয় সেটা দেবো, মানে পুরোপুরি অক্সিজেন। আর ওটাতেই আমার সব থেকে বড় ভয় ছিল, যে ওটা যদি দেয় তাহলে কি আমি তো কিছুই বুঝতে পারবো না, আমি মরে গেছি, আমি বেঁচে আছি না, আমার সঙ্গে কী হচ্ছে আমি জানতে চাইছিলাম, যে আমার সঙ্গে যেটা হচ্ছে আমি পুরো অভিজ্ঞতাটা যেন বুঝতে পারি, আমি যেন জানতে পারি যে আমি বেঁচে আছি, এই পৃথিবীতে আমি আছি। বাস এটা আমি ডাক্তারকে অনেকবার আগে বলেছি চেম্বারে গিয়েও, যে আমি যেন অ্যানাস্থেসিয়াটা ফুল না হয়, আমার যেন স্পাইনাল অ্যানাস্থেসিয়া হয়, যাতে আমি বুঝতে পারি যে আমি এই পৃথিবীতে আছি, বেঁচে আছি, আমার সাথে এই হচ্ছে। ব্যথাটা অনুভব করতে পারবো না, কিন্তু বুঝতে তো পারবো যে আমি বেঁচে আছি, এই হচ্ছে। যাই হোক, ডাক্তার হেসেও ছিল, রেগেও ছিল, দুটোই কথা তো বলেছিল, আমি দেখবো। তো সেই মতো তো যাই হোক, যেখানে ছিলাম, হ্যাঁ, ডক্টর রেগেও ছিল আর ডক্টর হেসেও ছিল। তো যাই হোক, সেই পরিস্থিতি অনুযায়ী, পরিস্থিতি বুঝে তারা কাজ করবে, তাদের একটা মেডিকেল ব্যাপার থাকে, তাদের আমাদের থেকে এতটা টেনশন আরও বেশি থাকে। তো আমার একটা অ্যানাস্থেসিয়া মানে ইঞ্জেকশনে স্পাইনাল কর্ডে কাজ হয়ে গেছে। যখনই আমাকে দিয়েছে 2 সেকেন্ডের মধ্যে আমি কিছু ফিল করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল তখন আমি ডান দিকটাও কিছু ফিল করতে পারছিলাম না, সরি বাঁ দিকটাও, কিন্তু বাঁ দিকে আমার সেন্স ছিল, আমি পরে বুঝতে পেরেছি। তো এই পেটের এইখান থেকে এতটা, আর
নিচের পায়ের পুরো পোর্শনটা থাকে হচ্ছে তোমার অবশ, এই দিকটা পুরো ফিল করতে পারবে, পেটের এই দিকটা পুরো ফিল করতে পারবে। হ্যাঁ, আর পা কিন্তু পুরোই অবশ, পায়ে কিন্তু কোনো রকম সেন্স থাকে না। কি ওদের মেডিকেল ব্যাপার জানি না, আর সবার সাথে সেম হয় কিনা সেটাও বলতে পারবো না। তো যাই হোক, দেওয়ার পরে তারপরে আমাকে সঙ্গে সঙ্গে শুয়ে দিল, এইভাবে যেভাবে আমি বসে আছি ঠিক এইভাবে আমাকে বসিয়েছিল, সঙ্গে সঙ্গে শুয়ে দিল। শুয়ে দেওয়ার পর অক্সিজেন মাস্ক দিয়ে দিল। অক্সিজেন মাস্ক দেওয়ার পরে আমাকে চিমটি কাটলো, বলে লাগছে? আমি বললাম কোনো ফিল করতে পারছি না। আর পাগুলো মনে হচ্ছে যেন, তখন আমার প্রথম তো যেহেতু, পাগুলো মনে হচ্ছে যেন মানে কেউ সেই অনেকক্ষণ বসে থাকলে কেমন ঝিনঝিন ধরে, তো সেই জিনিসটা। এবারে তখন আমি চেষ্টা করছি যে সেই বলে না ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম অবস্থা। আমি তখন চেষ্টা করছি যে আমি উঠে যেতে পারবো, আমি যদি লাফিয়ে চলে যেতে পারি, আমি যদি অপারেশনটা না করাই, এরকম মাথার মধ্যে একটা বোকা বোকা কথা ঘুরছে। চারিধারে আমাকে সবাই গোল করে রেখেছে, কিন্তু আমার মাথার মধ্যে বোকা বোকা। আমি চেষ্টাও করছিলাম, কিন্তু আমি চেষ্টাও করছিলাম যে আমি পাটা তুলে বেরিয়ে চলে যাব। পা তুলতে পারা যায় না, একদমই পারা যায় না। মানে তোমার হার্ট চলবে, তুমি বেঁচে থাকবে, কিন্তু বডি তোমার পুরো পৃথিবী ছেড়ে দেবে, এরকম অবস্থা ওটির মধ্যে। তো সেই সিচুয়েশন থেকে একটা বেরিয়ে আসা বা সেই সিচুয়েশনে যাওয়া অপারেশনে বিশাল বড় কষ্ট। তবুও অনেকে বলে ছোটোখাটো অপারেশন, এমন কি ব্যাপার আছে? কিন্তু বলবো, যারা বলো এখনো অবধি যারা বলে বা বললো অপারেশনই হয়, সেটা ছোটো হোক চাই বড় হোক, এটা কিন্তু আমি কাউকে ভয় খাওয়ার জন্য বলছি না। হ্যাঁ, আমি এখনও বলছি, আবারও বলবো, ভবিষ্যতে মানে যদি আরও ভিডিও করতে হয় তাও বলবো, যতটা ভয় পাও ততটা কিছুই না। কিন্তু সব অপারেশনে বা সব কিছুতেই একটু তো কষ্ট আছে, মাইল্ড কষ্ট হবে। কষ্টটা কষ্টটা কিন্তু কেউ নিতে পারবে না। এই যে সবাই বলে না বড় বড় কথা হিসাবে, আমি এখানেই বলে দিচ্ছি, তার জন্য অভিজ্ঞতাতেই পুরোটা বলছি, যে কোনো ব্যাপার না, কোনো কিছু না, এ তো অল্প ব্যাপার, এ তো কিছুক্ষণের ব্যাপার, এ তো এই ব্যাপার। হ্যাঁ, কিছুক্ষণের হলেও ভেতরে যে থাকে তার সাথে যে কি হয়, আর বাইরে যারা মানে ফ্যামিলি যারা খুব তাকে ভালোবাসে, এরকম ব্যাপারও আছে, যাকে খুব সে তার জীবনের থেকেও প্রিয়, এরকম ব্যাপার থাকে, তাদের মধ্যে কি চলে সেই টাইমটুকু যাদের সঙ্গে হয় তারাই বোঝে। বাকি অনেকে লেকচার দিতে পারে, বাকি অনেকে অনেক রকম, যাদের সঙ্গে হবে না, এই সিচুয়েশনটা যারা যাবে না তারা কখনোই বুঝতে পারবে না। তবে আমার মনে হয় প্রত্যেক মানুষই একবার না একবার ওটি সিচুয়েশন, ছেলে হোক মেয়ে হোক উভয়ই একবার হলেও ওটি ঘুরে এসেছে। আর যারা ঘুরে আসনি বা ঘুরতে হয়নি, এটা তো ভগবানের অসীম কৃপা যে করতে হয় না। তো যাই হোক, এবারে হচ্ছে অনেকটাই বলে দিলাম, এটাও বলা দরকার ছিল, তাই এই পার্টটাও এখানে অ্যাড করে দিলাম। বা যারা পুরো ভিডিওটা দেখবে তারাই দেখতে পাবে, যারা ভিডিও দেখে না তারা দেখতে পাবে না, স্কিপ করে দেবে হয়তো। তো যাই হোক, অনেকটাই ভিডিওটা আমি লং বানাবো, যেহেতু পুরো অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমার পুরো মনের কথাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত বছর মানে 2022-এ হয়েছে, আজ 3 বছর হয়ে গেল এই মে মাসে 11 তারিখে। তো 3 বছর ধরে আমি নিজের এই অভিজ্ঞতাটা চেপেই রেখেছিলাম, আজ তোমাদের সঙ্গে বলছি, কারণ আমার গল্পটার সময় অনেকে অনেক রকম বলেছিল, তো তার জন্য আজকে এখানেও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম। ঘরের বলো পরের বলো সবাই বলেছিল, কোনো ব্যাপার না, এরকম ব্যাপার। আমাকে শুয়ে দিল, তারপরে অক্সিজেন মাস্ক দিয়ে আমাকে চিমটি কাটলো। আমি বললাম না, আমার কোনো সেন্স নেই। তখন একটা ইঞ্জেকশন দিল, আমি বুঝতে পারলাম, কারণ ইঞ্জেকশন রেডি করছিল তখন, আমার চোখে তখন পট্টি দেয়নি, ইঞ্জেকশন তখন রেডি করছিল, তার জন্য বুঝতে পারলাম ইঞ্জেকশন দেবে। পটাপট এই পায়ে ওই পায়ে এই পায়ের নিচে 4-5টা দিয়েছে, আমি কোনো ফিল করতে পারি, কোনো কিছু ফিল হয়নি। বললাম কিচ্ছু বুঝতে পারছি না। বলো বুঝতে পারছো? না, কিচ্ছু বুঝতে পারছি না। বললো ওকে, তাহলে শুরু করি। হ্যাঁ, যেই না বলেছে সেই আমার চোখে পট্টি দিয়ে দিয়েছে, মানে একটা কি ফেলে দিল। আর পেটের কাছে কত যন্ত্রপাতি, আমি বুঝতে পারছি ওয়েট হচ্ছে আমার পেটটা, ঢাকা দিয়ে দিয়ে একটা কীরকম কী ছিল সেটা দিয়ে পেটটা এই জায়গাটা খুলে, আর সব যন্ত্রপাতি আমার পায়ে পেটে এই সব জায়গায় রেখে দিল। রেখে দেওয়ার পর চালু হয়েছিল ছুরি দিয়ে কিছু কাটিং, 4টে ফুটো হয়। এবার বলি
একটা ফুটোর জন্য আমার খুব মারাত্মক টেনশন ছিল, যেটা বলেছিল নাভি দিয়ে হয়, মারাত্মক টেনশন ছিল, নাভি দিয়ে হয় মানে বিশাল কষ্ট হবে, পরে বলছি তোমাদের সঙ্গে পরে, এটা নাভি দিয়ে হবে মানে বিশাল কষ্ট হবে। তো ডক্টরকে বলছিল নাভি দিয়ে হবে ডক্টরবাবু, কষ্ট হবে না? বলছে সবারই নাভি দিয়েই করি। আমরা নাভির ভেতর দিয়ে হবে না তো? বলো না না বোকা, নাভির ভেতর দিয়ে হবে না। হ্যাঁ নাভির ভেতর দিয়ে অনেকে করে, বাট নাভির ভেতর দিয়ে করতে নেই কিছু কারণের জন্য। কিছু কারণ যদি বলো তাহলে আমি পরে সেই ভিডিওতে জানিয়ে দেবো কেন নাভি দিয়ে করতে নেই, ঠিক আছে? তো নাভি দিয়ে করতে নেই, নাভির একটু নিচের থেকে আমি কাটিংটা করে দেবো, আমি ঠিক করে দেবো। তুমি তো মেয়ে, কারণ শাড়ি পরলে যেন তোমাকে খারাপ না লাগে, তাহলে সেই ব্যবস্থা করে করবো। তো যারা ডক্টরবাবু সেই হিসাবে বলেছিল, মানে ঠিক আছে, এবার সবই ডাক্তারের ভরসায়। তো 4টে ফুটা একটা নাভিতে, এটা নাভির থেকে ঠিক উপরে মানে বুকের মাঝ এই জায়গাটাতে, বুকটা যেখান থেকে শেষ হচ্ছে সেই এই পোর্শনটা যেখানে দেখাচ্ছে সেই পোর্শনে, এইখানে এইখানে আর এইখানে 4টে ফুটো হয়েছে টোটাল। একটাতে থাকে হচ্ছে এইখানে নাভিতে থাকে মানে যে লেন্সটা, যেটা তারা ওরা দেখতে পায় টিভিতে, তো সেটা ঢোকায় এইখানে, এইখানে ঢোকায় হচ্ছে যেটা দিয়ে বের করবে সেটা, মানে যে গলব্লাডারটা যে বের করবে সেটার জন্য এখানে ঢোকায়। এইখানে একটা নল দেয়, যেটা দ্বারা হচ্ছে তোমার দূষিত রক্ত বা খারাপ রক্ত বা জল যেগুলো হচ্ছে তোমার বেরিয়ে যাবে, যে কারণে একটা ড্রেন মতো একটা বোতল মতো দিয়ে দেয় ওই পাইপের দ্বারা এখানটাতে, এই জায়গাটাতে। আর এইখানে থাকে আর একটা, যেটা হচ্ছে ওই যে দুটোর দ্বারা কাটিংটা করে বের করবে, সেই জন্য এখানে আর একটা থাকে। 4টে টোটাল, 4টে জায়গায় 4টে রকম বলে দিলাম কী কী থাকে। তো দেখে ভাবি আমরা হয়তো মনে করি যে ছোটোখাটো রডই থাকবে, থাকে এত বড় বড় রড, 1 হাত করে, কিন্তু বিশ্বাস করো কোনো ফিল হয় না সেটাই। তো অপারেশন চললো, অপারেশন চলার পর আমি কিছুক্ষণ গেছে হয়তো, তার মধ্যে সেই মোমেন্টটা আমি হয়তো ঘুমিয়ে গেছিলাম বা সেন্সলেস হয়ে গেছিলাম, কিছু একটা হয়েছিল, কিছু ওয়ার্ড আমি মনে নেই আমার কী কী হয়েছে না হয়েছে সেই মুহূর্তটুকু, 15 থেকে 20 মিনিট। তারপর হঠাৎ দেখলাম খুব জোর বাজ পড়লো, তখন আমার সেন্সটা এলো হয়তো। তখন আমি ডাক্তারকে বললাম এখনও হয়নি, তখন আমি ঘড়ি দেখিনি, তখন যেহেতু চোখে পট্টি ছিল, এখনও হয়নি। তখন বলল যে হয়ে এসছে, হয়ে এসছে। তার কিছুক্ষণের মধ্যে আমার এই সাইডটা ভীষণ ধরনের ব্যথা, কি বলবো, মানে এতটা ব্যথা মনে হচ্ছে যেন এই দিকটা কেউ আমাকে এমনভাবে পিটিয়েছে যে আমি কিছু করতে, মানে ব্যথাটা আমি প্রকাশ করতে পারবো না, যতটা ব্যথা করছিল এই সাইডটা। তো আমি ডাক্তারকে বললাম ডাক্তারবাবু আমার এই হাত থেকে এতটা এত ব্যথা করছে, অপারেশন চলছে কিন্তু আমি ডাক্তারের সঙ্গে কথা বলছি তখন, ব্যথা করছে, আমি পারছি না সহ্য করতে। বললো এই অপারেশনে এই যে গ্যাসটা যেটা দেওয়া হয়, যে কারণে পেটটা ফুলে যায়, তবেই তো আমরা অপারেশনটা করি। তখন ডাক্তারবাবু অপারেশন করতে করতে আমাকে বলছে, তো সেই জন্য গ্যাসের কারণে এদিকটা ব্যথা হচ্ছে, যেহেতু ভেতরে কার্বন ডাই অক্সাইড ঢোকানো হয়। বলো আচ্ছা, তো ব্যথাটা কতক্ষণ হবে? বলছে সেটা তার উপর, আমাদের উপর নয়। এক সাইডই করছে তো তোমার? হ্যাঁ এক সাইডই করবো। বলতে এক সাইড চোখ তো অবস্থা আছে, তার জন্য এক সাইড করছে। আচ্ছা, এই দিকটা আমার কিছু হয়নি, এই দিকটা। তো সেই মতো শুনলাম, শোনার পর কিছুক্ষণের মধ্যে আমি চুপচাপ ছিলাম। তারপর থাকতে 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 মনে হচ্ছে আমার দম বন্ধ, মানে অক্সিজেন চলছে তবুও মনে হচ্ছে আমার কেমন একটা ফিল হচ্ছে। আমি ডাক্তারবাবু বললাম অক্সিজেনের দরকার নেই, আমি যথেষ্ট সুস্থ ফিল করছি, কেমন একটা লাগছে, আমার অক্সিজেনের জন্য আমার উৎকট লাগছে, আপনি অক্সিজেনটা খুলে দিন। ডাক্তারবাবু সেই মতো অক্সিজেনটা খুলে দিল, বলো ঠিক আছে যেটা তোমার সুবিধা সেটাই করো। তখন আমার অপারেশন চলছে, মানে কতক্ষণ কন্টিনিউ কথা বলো, তখন বলছে তোমার স্টিচ চলছে, সব হয়ে গেছে, কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ উঠছিল। কারণ হচ্ছে আমার তখন যে স্টিচ দিচ্ছে না আমার মানে পেস্টিং করছে, আমি বুঝতে পারছিলাম না কিছুই, আমার ভাবছিলাম যে চামড়া পোড়া একটা গন্ধ উঠছে। তা বললাম ঠিক আছে পেস্টিং না স্টিচ? ডাক্তারবাবু তখনও বলেছে, তো ডাক্তারবাবু কিছু বলেনি, বলছে তুমি চুপ করে শুয়ে থাকো, হেসে বলেছিল। শুয়েছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যে যখন হচ্ছে না এখনও হচ্ছে না, ডাক্তারবাবু বলছে ওয়াশ করছি, হয়ে গেছে, স্টিচ করছি, তাও হচ্ছে না, তাও আমাকে ছাড়ছে না। তখন পাশে একটা নার্স ছিল যেটাকে আমি চিনি, তাকে আমি বুঝতে পারলাম সেই তার কথার আওয়াজে, তার বললাম তাকে তার নাম ডেকেই বললাম এই দিদি তুমি আমার বাড়ির লোককে, আমার কিন্তু মাথায় কাজ করছে যে এতক্ষণ হয়ে গেছে আমি বেরোচ্ছি না, তার মানে আমার বাড়ির লোক চিন্তা করবে। আমার বাড়ির লোক বাইরে ওটিতে দাঁড়িয়ে আছে, বাইরে ওটির বাইরে, তুমি গিয়ে বলো তোমাদের পেশেন্ট খুব ভালো আছে। নার্স ছিল, একটা আয়া ছিল, যেটা আয়া কাকিমাটা আমাদের পাড়ারই, তো তাই সেও ঢুকেছিল একবার। তো তখন আমি বুঝতে পেরেছিলাম তাদের আওয়াজ না, ওদের দুজনকে বললাম তোমরা কিন্তু ওই যে বললাম পেশেন্ট, আমি কিন্তু পেশেন্ট, আমি কিন্তু আমার ভিতরে আমার কী হচ্ছে, আমার কিন্তু তখন তবু
আমি বলছি আমাকে ছেড়ে দাও, আমি যাই, তাহলে কি হবে, আমার ফ্যামিলি আমার একটু ভালো থাকবে, যে না আমার মেয়ে বা আমার বউ বা আমার বৌমা বা আমার নাতি নাতনি যারা যারা আমার মানে ঠাকুমা দাদু যারা যারা ছিল, আত্মীয় স্বজন প্রচুর লোক ছিল, বাবা মা শ্বশুর শাশুড়ি বর সবাই ছিল, তারা কী ভাববে যে হ্যাঁ ভাই আমাদের বাড়ির মেয়ে বা এই সুস্থ আছে, ভালো আছে, এটা তাদের কাছে আমি জানাতে চাইছিলাম। তো আমি তার জন্য তাদেরকে বলছিলাম যে তাদেরকে বলে এসো, যদি আমার লেট হচ্ছে তাহলে বলে এসো যে তোমাদের মেয়ে ভালো আছে বা সুস্থ আছে, তোমাদের পেশেন্ট ভালো আছে, ঘাবড়ানোর কিছু নেই, আমি ঠিক আছি। তো আমি তাদেরকে ওটিতেই বলেছিলাম, তারা মনে হয় গিয়ে বলেও এসেছিল। পরে আমি মাদের কাছে শুনেছিলাম, বললো হ্যাঁ বললো যে সে ভালো আছে বলেছে। তো তার কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে ডাক্তারবাবু বললো হয়ে গেছে, ওকে বেড নিয়ে এসো, সব কিছু কমপ্লিট করে দিয়েছিলো। তারপর আমার বেড এলো, বেডে করে আমি বেরোচ্ছিলাম, তখন বাইরে দেখলাম সবাই গোল টেবিল একটা করে দিয়েছিল, এত লোক কিছু বলার নেই, গেছে আমাদের ফ্যামিলির থেকে, যে মানে ওখানকার গার্ডরাও মানে বিরক্ত হয়ে গেছিলো। যাই হোক, তো আমি সবার প্রথম মুখের দিকে তাকিয়ে দেখলাম যে আমার বাবা মা বর সবাই ছিল, এই যে দাদাকে দেখাই সেই দাদা সবাই ছিল। তো তাদেরকে প্রথম দেখলাম, পিসি আমার সব ছিল, তো ওদেরকে প্রথম দেখেছিলাম 4-5 জনকে। তারপরে আমাকে তখন তো অত সেন্স ছিল না, যেটুকু বুঝতে পারছিলাম, কারণ শরীরটা একদম ভীষণ খারাপ করছিল বেরোতে। যেই না আমাকে বেডে দিয়েছে, মানে ওকে আমার কেবিনে নিয়ে গিয়ে সবাই তো চলে এলো, ভিড় করে দিল, সবাই এসেছিলো বাকি আরও সবাই দেখতে। তো যেই না আমাকে বেডে দিয়েছে সেই আমার ভীষণ পরিমাণে গাটা গুলোচ্ছিল, আর ঘুমের ঘোর তখন কাটছে না। আমার ঠান্ডা লাগে না, প্রত্যেকটা ওটিতে বলে সবাই ঠান্ডা লাগে, আমার যেহেতু শরীরে প্রচণ্ড গরম তার জন্য আমার ঠান্ডা না, আমি সিজারেও বুঝতে পেরেছি না, আমি মানে তো বুঝতে পেরেছি গল্ড স্টোন, ঠান্ডা যে কী জিনিস আমি বুঝতে পারিনি, ঠান্ডা আমার কাঁপুনি ফাঁপুনি ওঠেনি, নর্মাল একটা ঠান্ডা, যেটুকু একটা কম্বল দিয়েছিলো ওতেই হয়ে গেছিলো, সিজারেও বলো আর এতে বলো, 2-3টে কম্বল লাগেনি, অনেকের লাগে তো তার জন্য বলে দিলাম, সবার শরীর সমান নয়। তো ভীষণ পরিমাণে শরীর খারাপ করছিলো, তো আমি মাকে বলছিলাম বারবার, ঘুমের ঘোর নিয়ে বলছিলাম আমাকে জোয়ান দাও, আমার গা গুলাচ্ছে। তো বলে ডক্টর দিতে মানা করছে, ডাক্তারকে জিজ্ঞাসা করা হয়েছিল বা নার্সদের জিজ্ঞেস করা হয়েছিল, ডাক্তার বলেছে না এখন কোনো কিছু দেওয়া যাবে না, অবশ্যই দেওয়া যাবে না, আমি তো বাচ্চার মতন জিদ করছি আমাকে জোয়ান দাও, আমার গা গুলাচ্ছে বলে। ডাক্তার বললো বমি হলে হোক, ওটা হবে, কিন্তু জোয়ান দেওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যে 15 থেকে 20 মিনিট, মানে আমার বেডে দেওয়া 15 মিনিট মতো হয়েছে, আমার অঝোরে পিত্তি একটা বমি, তেতো ভাব, মানে হচ্ছে ওই যে গ্যাসটা দেয়, সেই গ্যাসটা যে পেটে ঘোরে, সেই গ্যাসটা পুরোপুরি ব্লেন্ড হয়ে ওটা বমি হয়ে বেরিয়ে যায় পিত্তির আকারে, মানে পিত্তিটা যে গলে করে জিনিসটা, গলব্লাডারটা একটা পিত্তিথলির মধ্যে থাকে, সেই পিত্তটা গলে যায়, গলে গ্যাসের সঙ্গে মিশে পুরো পাক হয়ে সেটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ তো একটা শরীরের মধ্যে থাকবে, তো ওটাই বেরোয়। আর মানে সবুজ পুরো বমি একটা হয়ে যাওয়ার পর আমার মনে হলো যেন আমি শান্তি পাওয়ার পর আমি ঘুমিয়ে গেছি, ঘুমাচ্ছি উঠছি, সবাই এটা ওটা সেটা বলছে। আমার বেরিয়েছিল 25টা পাথর, ছোট এরকম টুকরো পাথর, এখনও রাখা ছিল, কিন্তু এখন আমার কোথায় রাখা আছে আমার মনে পড়ছে না, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিতাম পাথরটা। তো 25টা পাথর বেরিয়েছিল, ছোট অনেকগুলোই। ওরা দেখছিল, আমার সব কানে আসছে, কিন্তু আমার সেন্স ছিল না যে আমি উঠে তাদের সঙ্গে কথা বলি, যতটা আমি মানে সি সেকশনে আমি সবার সাথে মানে এক্সপিরিয়েন্স শেয়ার করব, আমার ছেলেকে দেখব, ওই জন্য আমি একটা আলাদা লেভেলের জোশে ছিলাম সি সেকশনে, কিন্তু এটাতে তো পাথর কি পেলাম, তো এই জন্য কোনো জোশ ছিল না, শরীর ভেঙে দিয়েছিল পুরো। তারপর সব তো নিজের হলো, তারপরে আমার শুরু হচ্ছে টয়লেটের প্রবলেম। রাত্রি 1টা থেকে 1:30 পর্যন্ত আমার কোনো সেন্স ছিল না, ঘুমাচ্ছি উঠছি, কানে কথা যাচ্ছে, বর বলছে আমি যেতে পারবো না, আমি এখানেই থেকে যাই, আমি তাকে বলছি চলে যাও, কিন্তু আমি ঘুমাচ্ছি, মানে আমার সেন্স নেই যে খেয়ে নাও চলে যাও, আমি ঠিক আছি, মা আছে আমার সাথে, পিসি আছে, তোমরা চলে যাও, বাবাকে বরকে দাদাকে দেখে বলছি, এইটুকু জানি, কিন্তু আমার সেন্স ছিল না আমি তাকাবো। আমার সেন্স এসছে রাত 1টার সময়, রাত 1টায় সেন্স আসার পর মানে ভালোভাবে আমি তখন আর আমার ঘুম আসছিল না 1টার পর থেকে, তখন আমার মানে বাথরুমের জন্য
আমাকে টয়লেটের জন্য পেট একদম ফুলে ফেপে একাকার। টয়লেট আমি তখন নিজের জোশে বলছি রাত 1টার থেকে আমি উঠবো, মানে আমার ধরো 5টার সময় আমাকে বেডে দিয়েছে, 3টেই অপারেশন করতে ঢুকিয়েছে, 5টার মধ্যে আমার অপারেশন কমপ্লিট হয়ে 5টায় আমাকে বেডে দিয়েছে, 5টা থেকে 5:30টার মধ্যে বেডে দেওয়ার পর আমি 5:30টার থেকে মানে কতক্ষণ হবে একটা, মানে ধরো 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 8 ঘন্টা অপারেশন হওয়ার 8 ঘন্টা পর আমি বলছি আমি উঠবো, মানে আমি এতটাই জোশে ছিলাম। বললাম না সাহস আমার এতটা, ভয় ছিল আমার এতটা, মানে আমাকে মন থেকে আমি স্ট্রং যে আমাকে উঠতে হবে, আমাকে করতে হবে। আমার বাথরুম পেয়েছে মানে আমাকে উঠে গিয়ে আমাকে বাথরুমটা করতে হবে, আমি বসে কোনো রকমে করবো না। আমাকে ক্যাথিক্যাল তো দেয়নি, কিন্তু আমি বসে কোনো রকমে করবো না, বা আমি শুয়ে বেড প্যান দিচ্ছে, হ্যান দিচ্ছে, ত্যান দিচ্ছে, আমার কোনো কিছুতে প্রবলেম। কিন্তু আমার পেট যেন ফুলে যাচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমি বাইরে মানে বাথরুমে গেলে আমার যেন বাথরুমটা হবে। আমি বিরক্ত করে দিয়েছিলাম নার্সকে, আয়াকে, মাকে, পিসিকে, মানে যাচ্ছে তার অবস্থা। 1টার থেকে ভোর 4টে অবধি ওরা বলছে উঠতে দেওয়া হবে না, কিছু একটা হয়ে গেলে ডক্টর গাল দিয়ে দেবে, বকবে, অবশ্যই সেটা বকবে। আর মারা ভয় পাচ্ছে যদি কিছু হয়ে যায়, যদি সেলাই খুলে যায়, যদি কিছু হয়। আর আমি একা তালে বলে যাচ্ছি আমি উঠবো, আমি উঠবো। তো আমি কষ্ট যদি গলব্লাডারে কিছু পেয়ে থাকি, তো আমি এটাই বলবো আমি কষ্ট পেয়েছিলাম শুধুমাত্র টয়লেটের জন্য, ভীষণ কষ্ট পেয়েছি, ভীষণ কষ্ট পেয়েছি। তাই বলবো যদি কেউ মানে টয়লেট আমার মতন থাকো যে টয়লেট বাথরুম ছাড়া হয় না, যেখানে সেখানে করতে পারো না, ঠিক আছে, যেখানে সেখানে বলতে মানে কি, এই যে অনেকে থাকে না বসে বসে যখন যখন যেমন পারে সেরকম টয়লেট হয়ে যেতে পারে, পারে করতে, আমি কিন্তু সত্যি পারি না। বাথরুম বা কোনো ফাঁকা জায়গা সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার বসে বসে বা ই করে আমার শরীর যতই শরীর খারাপ থাকুক আমার সেইভাবে বাথরুম হবে না। তো যারা পারো না তাদের বলবো আমার মতন ওরকম করো না, একটু ধৈর্য রেখো। পরের দিন সকালবেলা উঠতে দেয়, কিন্তু আমি ধৈর্য ধরিনি। আমি ভোর 4টেতেই নার্সকে বলেছি, আয়াকে বলেছি আমাকে ধরে ধরে উঠান, আমি উঠতে পারবো। সেই জোরে আমি উঠেছি। আমি তখন থেকে মানে ধরো 10 ঘন্টা আমার অপারেশন হয়েছে, 10 ঘন্টা পরেই আমি কিন্তু উঠে গেছি। 12 ঘন্টা পর উঠাই, কিন্তু আমি 10 ঘন্টার মধ্যে উঠেছি। উঠে গিয়ে টয়লেট করেছি, পটি করেছি, সমস্ত কিছু করেছি, উঠে দাঁড়িয়েছি 12 ঘন্টা পর। তারপর হচ্ছে তোমার তারপর থেকে ওই 12 ঘন্টার পর থেকে মানে সেদিনকে তো ধরো লিকুইড দেয়, পুরোটা লিকুইডের উপর রাখে, মানে তোমার অপারেশনের পরের দিন বলছি, অপারেশনের পরের দিনটা পুরোটা লিকুইডে রাখে। তো লিকুইড রাখার পর আমি আস্তে 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 ফ্যামিলিকে বলেছি তোমরা ছেড়ে দাও, আমি আস্তে আস্তে একা একা যাবো। তো কেউ ছাড়েনি, সবাই ধরে ধরে নিয়ে যেত, কারণ উঠতে বসতে ভীষণ কষ্ট হতো। আর আমি যেহেতু একটু হেলদি, তো উঠতে বসতে প্রচণ্ড মানে কষ্ট হতো। যারা হেলদি আছো অপারেশনে ভীষণ কষ্ট হয়, যারা নর্মাল ফিগার তাদের অপারেশনে একটু কম কষ্ট হয়, এটাই ন্যাচারাল ব্যাপার। তো তখন তবু সি সেকশনের থেকে মানে কম কষ্টটা এই জন্য সি সেকশন আমার বেশি কষ্ট হয়েছে, এই কারণে হেলদির জন্য বেশি হেলদি হয়ে গেছি এখন। আর গলব্লাডারে তবু একটু হেলদিটা কম ছিলাম, তো তাই তাও হলেও একটু কম কষ্ট হয়েছে। তাই লাস্টে সব শেষে একটাই কথা বলবো, এটাই হলো আমার অভিজ্ঞতা, এটাই হলো আমার গলব্লাডারের অভিজ্ঞতা। তোমাদের সব শেষে একটাই কথা বলবো, কেউ ভয় পেও না, ভয় পাওয়ার মতন কোনো সিচুয়েশান তৈরি হয় না। ডক্টররা নিজেদের ডক্টরকে ভরসা করে তোমরা একটা কথাই ভেবে যেও যে হাসতে হাসতে যাবো, হাসতে হাসতে আসবো, আর জয় করেই আসবো। যাই করি না কেন, ওটি মানে লড়তে যাচ্ছি, যুদ্ধ, বিশাল একটা যুদ্ধক্ষেত্র, তো সেই যুদ্ধকে আমরা জয় করে আসবো। এবার সবার শরীর সমান নয়, সবার ক্ষেত্রে সমান হয় না সব কিছু। আমার সঙ্গে যেটা হয়েছে তোমাদের সঙ্গে সেটা নাও হতে পারে। তাই বলবো কোনো ভয় খেও না, নিজের মধ্যে পেশেন্স রেখে, নিজের মধ্যে ধৈর্য শক্তি রেখে অবশ্যই এগিয়ে যাও, সব কিছুই ভালো হবে। তো যারা বলেছিল গলব্লাডার আমার সামনে খুব ভয় লাগছে, একদমই ভয় পেও না। আমি মানে বাড়ি এসে আমাকে পরের দিন যেদিন অপারেশন হয় পরের দিন লিকুইড রাখে, তারপরের দিন সকালবেলা আমাকে সেদ্ধ ভাত দেয়, মানে হ্যাঁ তারপর লিকুইড রাখে সকালটা, বিকেলটা পরের দিন, মানে যেদিন অপারেশন হয় পরের দিন সকালটা লিকুইড রেখে বিকেলটাতে আমাকে সেদ্ধ ভাত দেয়, মানে রাতের দিকে সেদ্ধ ভাত খেয়েছিলাম। পরের দিন সকালে আমাকে নর্মাল খাবার দিয়েছিলো, নর্মাল সেদ্ধ ভাত, মানে দুপুর দিক করে দিয়ে আমাকে ডিসচার্জ দিয়েছিলো, মানে একদিন রেখেছিলো। যেদিন অপারেশন হয় সেই দিন, পরের দিন একদিন, তারপর দিন হাফবেলা রেখে ছুটি দিয়েছিলো, ডিসচার্জ করে দিয়েছিলো। তো যাই হোক বাড়ি এসেছিলাম 3 দিনের দিন, মানে অপারেশনের 2 দিন পর, অপারেশন যেদিন হয় তারপর দিন 1 দিন পর, ঠিক আছে, 1 দিন পর বাড়ি এসেছিলাম, 1.5 দিনের দিন বাড়ি এসেছিলাম। বাড়ি আসার পর
এরকমই ওয়েদার ছিল, এসিতে থেকেছি, কোনো প্রবলেম আমার হয়নি, কোনো পেকে যাওয়া বা কোনো সিচুয়েশন কিছু হয়নি। তবে হ্যাঁ, যেহেতু নাভিতে ফুটো করে তার জন্য একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হবে, সবার ক্ষেত্রে সমান হয় না। আমার যেহেতু হেলদি শরীর ছিল তাই একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হতো, রাতে রাতে ঘুম হতো না 1 সপ্তাহ 1.5 সপ্তাহ মতো। আর শুতে বলবে হচ্ছে তোমাকে ডান দিক ঘুরে বাঁ দিক ঘুরে, ডান দিকে শোয়া যাবে না, যেহেতু ডান দিকে ফুটো ফুটো থাকে, নল থাকে, তারপরে সেটাকে ডিসচার্জের দিন নলটাকে খুলে দেয়, অনেক রকম ব্যাপার থাকে। তো সেই কারণে যেহেতু এই দিকটাতে অপারেশন থাকে তাই বলে যে বাঁ দিক হয়ে শুবে মোটামুটি 15 দিন থেকে 20 দিন মতো, 15 দিন থেকে 20 দিন, যতদিন না যদি কারোর সেলাই থাকে তো সেলাই কাটার পর বলে নর্মাল লিড করো লাইফ, আর যদি সেলাই না থাকে তাহলে বলবে 15 দিন, মানে পেস্টিং যাদের থাকে বলবে 15 দিন, নাহলে পেস্টিংয়ে অসুবিধা হয়। তো আমি 15 দিন খুব কষ্ট করে শুয়েছি, এক সাইডে শোয়া অভ্যাস নেই, এক সাইডে শুতে বলেছিলো, এক সাইডে শুয়ে খুব কষ্টই হয়েছিল। তারপরে পেস্টিং আস্তে আস্তে যখন শুকিয়ে গেছে তখন ডক্টর 15 দিন পর বলেছিল নর্মাল খাওয়া দাওয়া করো, কোনো সেরকম খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, আর নর্মাল লাইফ লিড করো। তো আমার 15 দিনের মধ্যে আমার শুকিয়েও গেছিলো, একটা শুধু কাঁচা ছিল যেটাতে একটু নল ঢুকানো থাকে, সেটা একটু কাঁচা ছিল, সেটা মানে ঠিক করতে মোটামুটি 1 মাস লেগেছিলো, 1-1.5 মাস। বাকি যেগুলো ছিল সমস্তটাই শুকিয়ে গেছিলো, ভালোই ছিল। যেহেতু পেস্টিং হয়েছে তাই সেলাই কাটার কষ্টটা আমি পাইনি। সেলাই কাটা কী জিনিস আমি মানে দুটো অপারেশনের মধ্যে একবারও বুঝতে পারিনি, না কুট্টুস মানে আমার ছেলে হওয়ার সময় সিচুয়েশানে, না আগে। তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, এতটাই রাখছি, না আরও অনেক কথা জমে থাকছে, অত কথা বলতে গেলে মানে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, 1 ঘন্টার ভিডিও আশা করি তোমরা দেখবে না। তো চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে অন্য কোনো